অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। চোখের জলে ফায়ারম্যান সোহেল রানাকে বীরোচিত বিদায়। আমাদের গর্ব, সে আমাদের অহংকার। আমরা কোনোদিন তার কথা বলতে পারবো না। আমাদের সাথে আমাদের একজন সঙ্গী চলে গেছে, আমাদের খুবই আজ মনের ভিতরে অনেক কষ্ট। সহায়তার আশ্বাস। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। দাফনের জন্য নেওয়া হয়েছে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়, ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা। আটককৃতদের 4 জন 5 দিন করে রিমান্ডে। নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ঘরের ভেতর আটকে রেখে 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারে না এলাকাবাসী। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6 শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ। জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র, পুনর্বাসনের উদ্যোগ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই যুক্তরাষ্ট্রে পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চায় বাংলাদেশ। পম্পেওর সঙ্গে বৈঠকে সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। এবং অনিয়ম আর অব্যবস্থাপনায় ঝুঁকিপূর্ণ কক্সবাজার বিমানবন্দর। রানওয়ের উপর দিয়ে অবাধে চলাচল করছে মানুষ, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। সহকর্মী স্বজনদের চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসায় অনন্ত অসীমের পথে যাত্রা করলেন ফায়ারম্যান সোহেল রানা। সকাল 11টায় ফায়ার সার্ভিস সদর দফতরে জানাজা শেষে মরদেহবাহী গাড়ি যাত্রা করে কিশোরগঞ্জে। অশ্রুসজল চোখে ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান সোহেলের ছোট ভাই উজ্জ্বল মিয়া। হৃদয়ের হাহাকার নিয়ে সোহেল রানাকে স্মরণ করেন সহকর্মীরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহেলের পরিবারে সক্ষম কেউ থাকলে তাকে চাকরি দেয়া হবে। খান মোহাম্মদ রোমেলের রিপোর্ট। মঙ্গলবারের আকাশটা সকাল থেকেই ছিল মেঘলা। তবে অ্যাম্বুলেন্সে করে মৃত্যুহীন প্রাণ সোহেল রানা যখন আসেন ফায়ার সার্ভিস সদর দপ্তরে, অঝোর ধারায় ভেঙে পড়ে আকাশের কান্না। সহকর্মীদের চোখ তখন ছলছল, অশ্রু চিকমিক করছে উপস্থিত সবার চোখেই। কথা ছিল জানাজা হবে সদর দফতরের খোলা চত্বরে, কিন্তু বৃষ্টি মাথায় সবাই কাতারবদ্ধ দাঁড়িয়ে যান বিশাল গ্যারেজের নিচে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন সোহেলের সহকর্মী ও স্বজনরা। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ জানানো হয় সোহেল রানার ভাই উজ্জ্বল মিয়াকে। তার আবেগ, তার আকুতি ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান উজ্জ্বল, চান প্রার্থনা, দোয়া। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাই চলে যাওয়াতে আমার পরিবারটা এখন রাস্তায় বসার মতো। 1994 সালে জন্ম নেয়া সোহেল মাত্র 3.5 বছরের চাকরি জীবনে জয় করে নিয়েছিলেন বাহিনীর অগ্রজ অনুজ সবার হৃদয়। আর তাই তার এই অকাল বিদায়ে আবেগতাড়িত সবাই। পেশাদারিত্বের আড়ালে চোখের জল চাপা দিতে পারলেও হৃদয়ের হাহাকারটুকু স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের কথায়। সোহেল যে কাজ করছে সেটা সারা বাংলাদেশের মানুষ তাকে সারা জীবন মনে রাখার উচিত। আমাদের ফায়ার সার্ভিসের জন্য তো একটা গর্ব। আমাদের গর্ব, সে আমাদের অহংকার। আমরা কোনোদিন তার কথা বলতে পারবো না। আমাদের সাথে আমাদের একজন সঙ্গী চলে গেছে, আমাদের খুবই আজ মনের ভিতরে অনেক কষ্ট। সোহেল ছিল আমার বেস্টম্যান। আমরা একটু ট্রেনিং করছি, কি হারাইছি আমরা এটা আসলে বলার বাহুল্য। আমরা কাজ করতে
মানে আমার কোনো ভাষা নেই। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহেলের পরিবারে সক্ষম কেউ থাকলে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তাদের ফ্যামিলি সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। মাত্র 25 বছর বয়সে সোহেলের চলে যাওয়াতে আক্ষেপ, কষ্ট এবং বেদনা থাকলেও তার এমন বীরত্বপূর্ণ কাজ যুগ থেকে যুগান্তরে সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আপাতত সিঙ্গাপুর পাঠানো সম্ভব হচ্ছে না। দুদেশের চিকিৎসক দলের ভিডিও কনফারেন্সে আলোচনার পর এই সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড। এদিকে নৃশংস এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নুসরাতের পরিবার ও এলাকাবাসী। অধ্যক্ষের যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আগুন দিয়ে ঝলসে দেওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি শ্বাসনালী সহ শরীরের ৭৫% পোড়া নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করে তার চিকিৎসায় গঠিত 9 সদস্যের মেডিকেল বোর্ড। 20 মিনিটের আলোচনা শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন বোর্ড প্রধান ডাক্তার সামন্তলাল সেন। কাগজপত্র এবং রিপোর্ট দেখে যেটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, কারণ তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। এরপরেই হয় নুসরাতের অস্ত্রোপচার। সে কিন্তু তার লাংটাকে ঠিকমতো এক্সপান্ড করতে পারছে না, মানে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। যদিও আমরা পেশেন্ট লাইফ সাপোর্টে আছে, আমরা ভেন্টিলেটর দিয়ে দিচ্ছি, তারপরে ইফোর্টটা তাকে বেশি দিতে হচ্ছে। তো এই ইফোর্টটা যাতে বেশি না দিতে হয় সেজন্য যতটুকু শক্ত চামড়া দুই পাশে আছে আমরা ওটাকে কেটে রিলিজ করে দিই, যাতে লাংটা ঠিকমতো এক্সপান্ড করতে পারে। এদিকে মেয়ের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন নুসরাতের বাবা। আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে সুস্থ করে দেয়, সুচিকিৎসার মাধ্যমে মেয়ে যেন হায়াত লাভ করে, হায়াত দারাজ করে, সবাই দোয়া চাইতেছি। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। একটা শিক্ষার্থী যদি তার নিরাপত্তা যদি না থাকে, পরীক্ষা দিতে গিয়ে যদি পরীক্ষার হলে আমার মেয়েকে আমার বোনকে যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হয়, তাহলে এর থেকে বড় বর্বরতা, নৃশংসতা, এর থেকে বড় নিরাপত্তাহীনতার আর কোনো জায়গা থাকতে পারে না। আমরা আশা করব এই মামলাটি যাতে খুব সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন, যেই হোক সে তাকে আইনের আওতায় আনতে হবে। ইনশাল্লাহ আমরাও আশা করছি আইনের আওতায় আসবে। গত 27 মার্চ মামলা করে নুসরাত রাফির পরিবার। গ্রেফতার করা হয় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে। এরই জেরে পরীক্ষার হল থেকে ডেকে নুসরাতকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তের অনুসারীরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় আটককৃতদের মধ্যে 4 জনকে 5 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। বিকেলে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে মামলা হওয়ার পর এক সহপাঠীকে আটক করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার 7 জনের মধ্যে 4 জনকে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। প্রত্যেকের 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নূর হোসেন, কেফায়েতুল্লাহ, আলাউদ্দিন ও শাহিদুলের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পুলিশ জানায়, গত শনিবারে রাফির উপরে চালানো অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবারে রাফির বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত 4 জনকে আসামি করে মামলা করেছিল সোনাগাজী মডেল থানায়। এরপর গত মধ্যরাতে সেই এজাহার পরিবর্তন করে 8 জনের নাম উল্লেখ করে পুনরায় আবার এজাহার দায়ের করা হয়। সেই এজাহার নামীয় আসামির মধ্যে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই ঘটনার বিস্তারিত জানতে সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম বিভাগীয় এই প্রধান কর্মকর্তা। আমরা তদন্ত করে বলতে পারবো যে কারা কারা জড়িত। আমাদের একটু তদন্ত করার সময় দেন, আমরা ইনশাল্লাহ সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এই মামলাতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে স্যার, আমি আরেকটু পরিবার এবং সবার সাথে বসে আমি আরেকটা কপি পাঠাচ্ছি। তো সেই প্রেক্ষাপটে এই ক্ষেত্রে কয়েকজন স্পেসিফাইড কিছু নাম আসছে। অন্যদিকে এই ঘটনায় দফায় দফায় তার সহপাঠীদেরকে ডেকে এনে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। আমরা তো এরকম আশা করি না, পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে অনেক ভালো করে,
এখন তো মাঝখান দিয়ে এরকম কি করবে, এখন ডাকতে আসতে হচ্ছে। এখন ওরা কি জন্য ডাকতেছে ওরা না জানে, আমরা তো এগুলো কিছু বুঝি না। এদের মধ্যে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা গত 27 মার্চের শ্লীলতাহানির ঘটনায় আগেই জেলে রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সকালে ফেনী শহরে একটি মানববন্ধন করেন নারীদের একটি সংগঠন। তাদের দাবি দ্রুত দোষীদেরকে আইনের আওতায় আনা হোক। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। নরসিংদীর রায়পুরায় পুরনো বিরোধের জের ধরে ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে একই পরিবারের 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ভোররাতে উপজেলার লোচনপুরে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে আগুনের ঘটনা সম্পর্কে কিছুই জানাতে পারেনি এলাকাবাসী। আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। স্থানীয়রা জানান, সম্প্রতি নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুরের দুলাল মিয়া হত্যাকাণ্ডের পর শামসুল মিয়ার 2 ছেলে সোহাগ ও বিপ্লব মিয়াকে আসামি করা হয়। এরপর থেকে শামসুল মিয়ার পরিবার গা ঢাকা দিয়েছিল। আদালত থেকে কিছুদিন আগে বিপ্লব জামিনে মুক্তি পায়। এরপর গতকাল সোমবার বিকেলে নিজ বাড়িতে আসেন বিপ্লব মিয়ার পরিবারের সদস্যরা। আসার পরপরই ভোরে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয় বিপ্লব মিয়ার 3 বোন ও ফুফু। অগ্নিদগ্ধরা হলো রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের শামসুল মিয়ার মেয়ে প্রীতি, সুইটি, মুক্তামণি এবং তাদের ফুফু আব্দুল খালেকের স্ত্রী খাতুন্নেসা। তবে কিভাবে আগুনের ঘটনা ঘটলো সে সম্পর্কে কিছু বলতে পারছে না এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এই দিক ধরে গেছে একটা বাচ্চা আর ওই দিক গেছে একটা মহিলা। এখানে বলছে যে আগুন লাগছে। আগুন লাগার পরে হয়তো এখানে ফায়ার সার্ভিসের গাড়িও আসছে। আগুন আইলো এখানে মানুষে পড়ছে নাকি হারা নিজে পড়ছে না আমরা জানি না। অন্যদিকে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুনের ঘটনা শুনে তারা ওই বাড়িতে গিয়ে কিছু কাপড়ে আগুন দেখে সাথে সাথে নিভিয়ে ফেলে, তবে কাউকে বাড়িতে পায়নি। তবে অগ্নিদগ্ধদের দাবি, ঘরের বাইরের থেকে দরজা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত নেমেছে পুলিশ। রয়েছে সেই বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, কিন্তু আজকের এখানে যে ঘটনাটি ঘটেছে এটি আসলে ভিকটিমদের সাথে জিজ্ঞাসাবাদ করতে হবে, আমাদের আরও তথ্য প্রমাণ নিতে হবে। নিশ্চিত না, এটা বিস্তারিত আরও তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সময় সংবাদ, নরসিংদী। সন্ধ্যার সময় আরও থাকছে এবার ঘুরিয়ে দেওয়া হলো তুরাগ পাড় দখল করে গড়ে তোলা বিনোদন কেন্দ্র। নদী ভরাটের অভিযোগে আটক 1। আত্মসমর্পণ না করে কোনো চরমপন্থী রেহাই পাবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাবনায় প্রায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিকে আস্থার অভাবে যারা আত্মসমর্পণ করতে পারছেন না তাদের জন্য পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন আত্মসমর্পণকারী চরমপন্থী নেতা আর্ট বাবু। পাবনা থেকে ওমর ফারুকের রিপোর্ট। 1999 সালের পর দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবারও চরমপন্থীদের আত্মসমর্পণ, এবারও শেখ হাসিনা সরকারের হাত ধরেই। বেলা গড়াতেই পাবনা স্টেডিয়ামে পুলিশের ব্যবস্থাপনায় জড়ো হন 4টি নিষিদ্ধ সংগঠনের প্রায় 600 সদস্য। এরই মধ্যে নিজ নিজ এলাকায় আত্মসমর্পণের অংশ হিসেবে জমা দেয়া শখানেক আগ্নেয়াস্ত্রও প্রদর্শন করা হয়। আত্মসমর্পণকারীদের পক্ষে বক্তৃতায় চরমপন্থী নেতা আর্ট বাবু জানান, আস্থার অভাবে তাদের কিছু সদস্য ইচ্ছা থাকার পরও আত্মসমর্পণ করেননি। সরকার আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে আজকে ডেকে এখানে আত্মসমর্পণ করিয়ে ছেড়ে দিবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন ধরনের ছোট ছোট সমিতি কিংবা সংস্থার মাধ্যমে আমরা নিজেরা আত্মনির্ভরশীল হব এবং আমাদের গ্রামকে আমরা আলোকিত করব, অঞ্চলকে আলোকিত করব, এই ধরনের লক্ষ্য আছে। পুলিশ মহাপরিদর্শক বলছেন, আত্মসমর্পণের দরজা বন্ধ হয়ে যায়নি। আইনি কাঠামোর মধ্যে আত্মসমর্পণকারীদের মামলার সুরাহা করা হবে। যারা এই চরমপন্থী জীবনে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন তারা সেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের বিষয়গুলো বিবেচনা করার এবং সহযোগিতা প্রদান করার। আত্মসমর্পণ না করে কোনো চরমপন্থী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা অবশ্যই যারা নাকি স্বাভাবিক জীবনে তারা ফিরে আসবেন তাদের জন্য আমরা লক্ষ্য রাখবো, তারা যেন ফিরে আসেন। আর যারা নাকি এখন পর্যন্ত যে অল্প কয়েকজন আছেন আপনারা আত্মসমর্পণ করেন নাই, আপনাদের জন্য
আমি একটি কথাই বলে যাব, আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু আগে 10 বছর আগের গোয়েন্দা সংস্থা, কিন্তু পুলিশ নয়। অনুষ্ঠানে চরমপন্থী নেতাদের হাতে নগদ সহায়তার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গেছে প্রত্যেক নেতা 10 লাখ এবং সাধারণ সদস্যরা 1 লাখ টাকা করে নগদ সহায়তা পাবেন। এছাড়া সরকারি তহবিল দিয়ে তাদের জন্য আলাদা নিয়মিত উপার্জনের ব্যবস্থা করা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। এটা তো মানে ফুটপাত। কোন জায়গায় ফুটপাত? এটা তো ফুটপাত। আপনি আমার সময় নষ্ট করতেছেন কেন? হু হ্যাজ গিভেন টু ইউ পারমিশন উইথ মি? আপনি ফুটপাতে দাঁড়াইছেন কেন? আপনি এখন দাঁড়ায় তার কথা, আপনি অফিসে যান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই যুক্তরাষ্ট্রে পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চায় বাংলাদেশ। এ ব্যাপারে ওয়াশিংটনের সহযোগিতা চেয়েছে ঢাকা। সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বৈঠকে উঠে আসে রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য সুবিধা সহ এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থাও। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সোমবার সকাল 9টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠক করতে আসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সকাল 9:15টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে তার বৈঠক শুরু হয়। দুই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম এ বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে উঠে আসে। তবে 50 মিনিট স্থায়ী আলোচনার বড় অংশ জুড়ে ছিল রোহিঙ্গা ইস্যু। বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের অব্যাহত উন্নয়নের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রকে অংশীদার হিসেবে চায় বাংলাদেশ। আমাদের বিরাট সমুদ্র আছে, সমুদ্র এলাকা, সেই সুযোগ যদি আপনারা সুযোগ নেন তাহলে আপনারা ওখানে আপনাদের যে ইন্ডো স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে এবং ইন্ডো স্পেসিফিক বিজনেস ফোরাম, সেই মাধ্যমে আপনারা ওখানে ব্যবসা বাণিজ্য ভালো করলে আপনাদেরও ভবিষ্যৎ খুব ভালো হবে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এজন্য সুশাসন, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের অগ্রগতির উপর গুরুত্বারোপ করেছেন মাইক পম্পেও। এদিকে বৈঠক শেষে বাংলাদেশ দূতাবাসে আসেন একে আব্দুল মোমেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 11 দিনের বিরতি দিয়ে তৃতীয় পর্যায়ে শুরু হয়েছে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযান। মঙ্গলবারের অভিযানে বিআইডব্লিউটি আশুলিয়ায় তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড পার্ক ও এনডিই রেডি মিক্স প্ল্যান্ট সহ উচ্ছেদ করে প্রায় 20টির মতো স্থাপনা। উচ্ছেদে জব্দ করা পাথর ও বালু নিলামে বিক্রি হয় কোটি টাকারও বেশি মূল্যে। তৃতীয় পর্যায়ে অভিযানের তালিকায় বেশ কিছু শিল্প কারখানাও রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তুরাগ নদীর বিরুলিয়া অংশ দখল করে নির্মিত তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড, যেখানে নদীর মধ্যেই ডাইনোসর সদৃশ বিশাল আকৃতির এই গেটটি গড়ে তোলা হয়। তৃতীয় পর্যায়ের অভিযানে মঙ্গলবার পার্কটির অবৈধ অংশ গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। উচ্ছেদ করা হয় পার্কটির অন্যান্য স্থাপনাও। একই সময় তার ঠিক বিপরীত পাশ মিরপুর বেড়িবাঁধ অংশে নদীর জায়গায় গড়ে তোলা এনডিই রেডিমিক্স প্ল্যান্টটিও অপসারণ করে সংস্থাটি। মেশিনারিজ উচ্ছেদ শেষে রেডিমিক্স প্ল্যান্টের জব্দ করা বিপুল পরিমাণ পাথর ও বালু কোটি টাকারও বেশি দামে নিলামে বিক্রি করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। তুরাগ নদীর দুই সাইডে বিনোদন কেন্দ্র, একই সাথে যে সিমেন্টের রেডিমিক্সের প্রতিষ্ঠান আছে, সীমানার ভেতরের অংশগুলো আমরা উচ্ছেদ করছি। পাথর নিলাম করে আমরা 80 লক্ষাধিক টাকা সরকারের জন্য রাজস্ব হয়েছে। এদিন অপসারণ করা হয় তুরাগ পাড়ে গড়ে তোলা টেক্স ইউরো বিডি নামে একটি প্রতিষ্ঠানও। বিআইডব্লিউটিএ জানিয়েছে, রমজানের আগেই ঢাকার চারপাশের নদী যে কোনো মূল্যে দখলমুক্ত করা হবে। যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে আমরা কিন্তু সেগুলোকে ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এবং সেগুলোকে রেড মার্ক করা হয়েছে। আমাদের গতি আরও একটু বাড়িয়ে দিয়েছি। সামনের দিকে আমরা বেশ কিছু ইন্ডাস্ট্রি পাবো, তো সেগুলোকে আমরা অপসারণের আওতায় আনবো। প্রথম দুই পর্যায়ে 24 দিনের অভিযানে 61 একর নদীর জায়গা দখলমুক্ত ও প্রায় 3000 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কক্সবাজার বিমানবন্দর। রানওয়ের ওপর দিয়ে শুধু পথচারীরা অবাধে চলাচল করছে তা নয়,
বিমান অবতরণের সময় হাত দেখিয়ে থামার সংকেত দিচ্ছেন তারা। বিমানবন্দরের গাইড ওয়ালের বিভিন্ন অংশ ভাঙা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ শুরু হয় 2015 সালের জুলাই মাসে। রানওয়ের কাজ শেষ হওয়ার পর 2017 সালের শেষ দিক থেকে এখানে আন্তর্জাতিক রুটের বিমানও চলাচল করছে। কিন্তু অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার বিমানবন্দর। বিভিন্ন অংশে গাইড ওয়াল না থাকা ও কিছু অংশ ভাঙা থাকায় রানওয়ে দিয়ে অবাধে পারাপার হচ্ছেন স্থানীয়রা। আর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের চোখের সামনেই হচ্ছে এসব। 10 টাকা করে দিতে হইতো আমাদের। আমি এখান দিয়ে সব সময় চলাফেরা করি, স্কুলে যাই। আর এসব দৃশ্য ধারণ করতে দেখে সময় সংবাদের প্রতিবেদককে বাধা দেয় এক আনসার সদস্য। পরে কৌশলে আনসার সদস্যকে প্রশ্ন করলে গাইড ওয়াল না থাকাকেই দায়ী করেন তিনি। পরে করবে আর কি, ওয়াল হবে সব দিকে, তখন পার হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। চারিদিকে ওয়াল নেই, ছেলেরা আসা যাওয়া করে এই পার থেকে ওই পারে, এইগুলো আছে, কিন্তু এইগুলার সম্পূর্ণ আমাদেরকে সতর্কতার সাথে চেক করে বন্ধ করতে হবে। সব সমস্যা সমাধানে সিভিল এভিয়েশন পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন এই সংসদ সদস্য। আমি বিশ্বাস করি সিভিল এভিয়েশন খুব দ্রুত সেই সীমানা প্রাচীর নির্মাণ করার মধ্য দিয়ে সেখানকার সার্বিক নিরাপত্তার বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে তারা রক্ষা করবে। প্রতিদিন ঢাকা কক্সবাজার আকাশপথে যাতায়াত করছে বিভিন্ন বিমান সংস্থার 9টি ফ্লাইট। এছাড়া সপ্তাহে 3 দিন ঢাকা চট্টগ্রাম রুটে যাতায়াত করছে বাংলাদেশ বিমানের 3টি ফ্লাইট। সময় সংবাদ, কক্সবাজার। বেপরোয়া হয়ে উঠেছেন ঢাকার রাস্তার মোটর সাইকেল চালকেরা। সিগন্যাল কিংবা যানজট কোনো কিছুকেই তোয়াক্কা করছেন না তারা। ট্রাফিক পুলিশ বলছে, অন্যের তো বটেই, নিজের নিরাপত্তার জন্যই সচেতন হওয়া উচিত মোটর সাইকেল চালকদের। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। কিন্তু কেন এমন স্বেচ্ছাচারিতা তা জানতে চাওয়া। ফুটপাত কোন জায়গায় ফুটপাত? আপনি আমার সময় নষ্ট করতেছেন কেন? হু হ্যাজ গিভেন টু ইউ পারমিশন উইথ মি? আপনি আগে আমাকে সিটি কর্পোরেশন আপনারা দাঁড়ায় আছেন, আপনাকে বলছি আপনি অফিসে অন্যায় আপনি করতেছেন, এখন আপনি আমার সময় নষ্ট করতেছেন। আপনি ফুটপাতে দাঁড়াইছেন কেন? আপনি এখন দাঁড়ায় দেওয়ার কথা, আপনি অফিসে যান। ফুটপাতে যারা মোটরসাইকেল চালান তাদের এমন অন্যায় আচরণ পথচারীদের সহ্য করতে হচ্ছে নিয়মিতই। আমরা হাঁটি, আমাদের সাথে প্রায় হচ্ছে, তাদের সাথে প্রতিবাদ করতে তারা উল্টা উল্টা কথা বলে, পিছন দিয়ে এসে হর্ন দিচ্ছে অবিরত, এবং অনেক সময় ধরেন যে উল্টা আরো চিৎকার চেঁচামেচিও করে। যদিও দেশের সর্বোচ্চ আদালত বহু আগেই আদেশ দিয়েছেন ফুটপাতে মোটরসাইকেল চালানো যাবে না। এজন্য ফুটপাতগুলোও তৈরি করা হয়েছে বিশেষভাবে, কিন্তু কে শোনে কার কথা? গাড়ি সাইডে ছিল তো সেই জন্য আর কি উঠছিলাম আর কি, একটু তারাও আছে। হ্যাঁ অবশ্যই অন্যায়। ফুটপাতে চরম জ্যাম অনেক 1 ঘন্টা বসেছিলাম পিছনে। অবশ্যই অন্যায়, তারার কারণে। বাস, থ্যাংক ইউ। ফুটপাতে মোটরসাইকেল ঠেকাতে যেরকম লোহার খুঁটি লাগিয়েছে ডিএমপি, কিন্তু 1 খুঁটি সারি থেকে অন্য খুঁটি সারির যে দূরত্ব, সেই দূরত্ব মাঝে মাঝে উঠছে 2 চক্রে যান। আমরা যে বাসে উঠবো, কর্নার দিয়ে একটার পর একটা মোটরসাইকেল এমনভাবে যাচ্ছে, ওনারা 50 থেকে 60টা মোটরসাইকেল, তো আমরা উঠতে পারতেছি না। ইভেন আমাদের হাঁটার জায়গা দিয়ে বাইকগুলা ক্রস করে। শুধু কি ফুটপাত না তো, একে বেঁকে উল্টো পথে বাইক চলছে দ্রুত বেগে। 4টা মামলা খাওয়ার পরও সে উল্টো চালাচ্ছে স্যার গাড়ি এখনো পর্যন্ত। কেন আমি আপনাকে বলতে ভাই উল্টা দিবেন না? আমি বলবো কেন? আপনার বিবেক কি? আমার পুলিশ কতজন আছে, আমি সবাইকে বলতে পারবো? এমনকি আইন মানতে বাধ্য করার কথা যাদের, তারাও ভাঙছেন আইন। আচ্ছা, নিজের লেন ভাঙা তো বটেই, বামের রাস্তা বন্ধ করেও দাঁড়িয়ে থাকেন মোটরসাইকেল চালকেরা। বেপরোয়া এই চলাচলের কারণে সমস্যা পোহাতে হচ্ছে অন্য যানবাহনের চালকদেরকে। আগে যাওয়ার জন্য ওরা দৌড়ায়, খালি ফাঁকে গাড়ির গ্লাস ভেঙে ফেলায়। যে সাইডে আস্তে আস্তে সার্পকের মতো ঢুকাই দেয়, দাপ করে ব্রেক মারতে হয়। যদিও পুলিশের এই কর্মকর্তার দাবি, পরিস্থিতি অনেকটা উন্নত হলেও নিয়ম ভাঙার প্রবণতা বন্ধ হয়নি। এক ইন্টারসেকশন থেকে আর একটা ইন্টারসেকশনের মাঝে প্রতিবেদে আমাদের জনবল কিন্তু খুব একটা বেশি না। মোটরসাইকেল চালকগণকে অনুরোধ করব যে আপনারা রাস্তা দিয়েই গাড়ি চালাবেন নিয়ম মেনে। রাস্তায় নিয়ম ভাঙার পক্ষে বাইকারদের সেই পুরনো অজুহাত, হাতে সময় কম। তাই সময়ের দৌড়ে যখন জীবনের মায়াও তুচ্ছ হয়, তখনই ঘটছে দুর্ঘটনা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। ফায়ারম্যান সোহেল রানাকে বীরোচিত বিদায়, সহকর্মীদের হাহাকারে হৃদয় বিদারক পরিস্থিতি। গ্রামের বাড়ি কিশোরগঞ্জে, দাফন আজ। আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়, ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা। আটককৃতদের 4 জন 5 দিন করে রিমান্ডে। নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ঘরের ভেতর আটকে রেখে 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারে না এলাকাবাসী। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6 শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ। জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র, পুনর্বাসনের উদ্যোগ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।